হে দর্শক, স্টোরি অফ রিমাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। ছোট থাকতে অনেক দুষ্ট ছিলাম, কিন্তু বুঝতে শিখেছি তখন থেকে একা থাকতে বেশি পছন্দ করি। শান্ত নদীর পার, বয়ে চলা কপোতাক্ষ নদের পানির শব্দ আর ফিরফিরে বাতাস আমার একাকিত্বটাকে আরো গভীর করে তুলতো। তাই সবসময় কোলাহল থেকে সর্বদা দূরে থাকতাম, কিন্তু এবার আর সেটা হলো না। ঠিক ওই চাচাতো ভাইয়ের বিয়ের জন্য 9 বছর পর ঢাকা থেকে আসতে হলো। আসতে চাইনি, এক প্রকার জোর করেই প্রমিস করে আনা হয়েছে আমাকে। আজ গায়ে হলুদ, সন্ধ্যার একটু আগে এসে পৌঁছেছি গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি হলেও বড় চাচু আর আব্বুরা মিলে বিলাসবহুল 4তলা বাড়ি তুলেছে। গায়ে হলুদের অনুষ্ঠানে মানুষ ভরপুর চারিদিক, লাগাতার মাইকে গান বেজে চলেছে। তাই ঠিক এ কারণেই আমি আসতে চাইনি এখানে। এত কোলাহল পছন্দ না আমার। অবশ্য আরও একটি কারণ আছে, তবে প্রধান কারণ হলো এখানে আসলে কোলাহলে ভর্তি থাকবে চারিদিক। তাই সেই কোলাহলটাকে হালকা দূর করতে উঠে আসলাম ছাদে। জ্যোৎস্না রাত, আকাশের চারিদিকে তারাদের সমারোহ, আর আলো ছড়াচ্ছে চুপটি করে থাকা চারটি। ছাদের দেয়াল ধরে দাঁড়িয়ে এক মনে তাকিয়ে দেখছি সেসব। ঠিক তখনই শুনলাম, আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না? অ্যালান ওয়াকারের গানের শব্দের ফাঁকে হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠে আমার কানে এলো এরকম। আমি না তাকিয়ে অনুমান করে বললাম, তারা ভরা আকাশ, নির্মল বাতাস, চাঁদের আলো, জোনাকি পোকার পিটপিটে আলো। ওহ, যা লাগছে তাই না? দেখতে অনেক আকর্ষণীয় করে তুলেছে, যেন একাকিত্বটাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে, তাই না আবির সাহেব? আমি চমকে উঠলাম, কারণ এতক্ষণে খেয়ালই করিনি কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে কথা বলছে। আগন্তুকের মুখে আমার নামটা শুনে হুঁশ ফিরল। আমি তখনই ঘুরে তাকালাম, আর এই আগন্তুকটা যে আর কেউ না, সে হলো ইরিশা, আব্বুর ও চাচাদের বন্ধু, মানে জামিল চাচার মেয়ে। এখানে না আসার আরেকটি কারণ হলো এই ইরিশা। আমি ওর দিকে তাকাতেই বলল, কি রে, অবাক হলে মনে হয়? না মানে আপনি, মানে তুমি, সরি, এখানে মানে ছাদে কখন এলি? আমার তোতলামো দেখে ইরিশা হাসছে। আমি দৃষ্টির বিরতি না দিয়ে তাকিয়ে আছি। এই তারা, চাঁদ, জোনাক পোকার থেকে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটির হাসি সবচেয়ে বেশি সুন্দর। আমি তাকিয়ে বেশ অবাকই হচ্ছি, কারণ ইরিশা আমার সাথে 9 বছর পর কথা বলছে। যদিও আমি কথা বলার কোনো সুযোগও রাখিনি, তবুও এত বছর পর আমাদের কথা হচ্ছে। কি দেখছিস এভাবে? মানে না, কিছু না। তুই কিন্তু সেই আগের মতোই আছিস আবির, ভয় পেলে তুতলিয়ে যাস। একটুও বদলাসনি। তবে মানুষ বদলায়, কিন্তু মানুষের কিছু স্বভাব বদলায় না। আমারও তেমনি অবদল হয়ে তোতলামিটা রয়ে গেছে, আর তোর রয়ে গেছে কথায় কথায় হি করে হাসি। তা এত বছর পর এলি যে, মেজো আম্মু কি খুব জোর করে আনলো তাই না? মনে তো হয় আসতেই চাসনি এখানে। আচ্ছা থাক তুই, আমি গেলাম। কথাটা বলে চলে আসলাম ছাদের দরজার কাছে। ঠিক তখনই রিশা গলা উঁচিয়ে বলল, আমি জানি আবির, তোর এখানে না আসার কারণ আমি, তাই না? শুকনো একটি হাসি দিলাম। সেই হাসিতে কোনো রং নেই, আছে কেবল এক রাশ তিক্ততা, আছে কেবল একন্দ রঙিনহীন পরিশ্রমা, যার বিকলে আমি অনারলের চাদরে আটকা। সময় সাপেক্ষের কিছু স্মৃতি আজও পিছনে গর্তে ধাক্কা দিয়ে ফেলতে লাগলো। এক ধাপ করে সিঁড়ি ভেঙে নিচে নামছি, আর ভাবছি 9 বছর আগের কথা। ইরিশা হলো আব্বুদের বন্ধু জামিল চাচার মেয়ে। আব্বুদের ব্যবসা আর জামিল চাচাদের ব্যবসা একই থাকায় ওনারা পার্টনারশিপে ব্যবসা করে। তাই সেই হিসাবে ইরিশা সেই ছোট থেকে আমাদের বাড়িতে থাকে। বড় চাচু, আব্বু আর জামিল চাচা মিলে 4তলা বাড়িটা করেছে। আমি ঢাকায় যাবার আগে
তখন 2 তলা ছিল আর এখন 4 তলা হয়ে গেছে। 4 তলা তো হবেই, কতগুলো কাজিন হয়েছে। ছোট থেকে বেড়ে ওঠা আমার আর ইরিশার সবাই আমাদের থেকে ছোট বড় ছিল। কেবল আমি আর ঈশাই ছিলাম একই বয়সের আর একই ক্লাসে পড়তাম। দুজনে একই সাথে স্কুলে আসা যাওয়া। ইরিশার সবচাইতে সুন্দর লাগতো ওর সাদা দাঁতগুলো বের করে হিহি করে হাসাটা। ওর হাসি দেখে কখন যে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম টেরই পাইনি। যখন বুঝলাম আমি ইরিশাকে ভালোবাসি তখন ক্লাস 10-এ পড়ি আমরা, কিন্তু ইরিশাকে সে ব্যাপারে বলিনি কোনো দিনও। তবে সেদিন ক্লাস শেষে দেখি আশিকের সাথে সাইকেল করে ইরিশা বাড়িতে আসছে আর হেসে হেসে গল্প করছে। আশিক সিনিয়র আমাদের থেকে, সেদিন খুব রাগ হয়ে যায়। সেদিন বিকেলে ইরিশাকে ডাকি, আমি বলি, ইরিশা ছাদে আয়, কথা আছে তোর সাথে। কি কথা বল? আমি ছাদে গেলাম, তাড়াতাড়ি আয়। কথাটি বলেই ছাদে চলে এলাম। খানিক বাদে ইরিশা ছাদে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর দিকে তাকাতে ইরিশা বলল, কি রে, খরগোশ ডাকলি কেন? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সে আবার প্রশ্ন করলো, কি রে, চুপ করে আছিস কেন? কিছু বলবি? এভাবে ডেকে এনে চুপ করে আছিস কেন? ওর কথার জবাব না দিয়ে আমি ইরিশার হাত ধরে নিজের মত বললাম, ইরিশা বিশ্বাস কর, তোকে আমি অনেক ভালোবাসি। আমার সবটা সময় তোর কথা ভাবতে ভাবতেই কেটে যায়। আজ তুই যখন আশিকের সাইকেলে চড়ে বাড়িতে আসছিলি তখন খুব কষ্ট হচ্ছিল। ইরিশা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ ইরিশা, আমাকে ভালোবাসবি? আমার সামনে কোনো ছেলের সাথে না মিশে থাকতে পারবি? আমার কথা শুনে ইরিশা কয়েক সেকেন্ড চুপচাপ থাকিয়ে থাকে। তারপর ইরিশা এক ঝাটকায় আমার থেকে ওর হাত ছাড়িয়ে নেয়। আমি ওর দিকে তাকালাম, ততক্ষণে চোখ বেয়ে আমার পানি গড়িয়ে পড়ছে। ইরিশা আমার দিকে রাগে মুখে তাকিয়ে বলল, আবির, কি বলছিস এসব? তুইও সবার মতো। আর তাছাড়া আমি তোকে অন্যরকম ভাবতাম, কাজিন বন্ধু ভাবতাম তোকে আমি। কিন্তু তুইও আমাকে ভালোবাসলি। আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। জঘন্য মার্কা কাজগুলো কেন করেছিস? একজন ভালো বন্ধু তো চেয়েছিলাম, জানিস না? আমার এগুলো একদমই সহ্য হয় না, বিরক্ত হই খুব। কেন? আমি ভালোবাসলে সমস্যা কি? তোকে অনেক বেশি আগলে রাখবো আমি। আরে আবুল নাকি তুই? দেখ শোন, ভালো করে বলছি, তোর থেকে আরও ভালো ছেলে আমাকে প্রপোজ করে রোজ। একজনের জন্য কি সব কিছু এনজয় করে ছেড়ে দিব নাকি? এগুলো এনজয়ও করি, আবার নিজেকে দূরেও রাখি, বুঝলি? রিলেশনশিপ মানেই বিরক্তিকর ব্যাপার। আর তোর মতো ছেলের সাথে তো কখনোই না। তুই তো একটা পাগল, নিজেকে সামলাতেই পারিস না, আমাকে সামলাবি কিভাবে? ইরিশা, আমি তোকে অনেক ভালোবাসি, সেই ক্লাস 8 থেকে। প্লিজ ইরিশা, ফিরিয়ে দিস না। আমি সত্যি তোকে চাই, এমন করিস না। চুপ কর তো ছাগল। তোর মতো ছেলে আমার পিছে রোজ 10টা করে ঘুরে, বুঝলি? তাই ভালো হবে আমার পিছন ছেড়ে দে। আজ এটা মার্কা পোলা পাইন তোরা সব, ফালতু সময় নষ্ট। ধুর। তুই আমাকে অন্যদের সাথে তুলনা করছিস? করছি। এমন কত ছেলে পিছে পড়ে আছে, পাত্তাই দিই না। যার সামনে থেকে আজ এটা ভালোবাসা দেখাতে আসবে না, সর। কথাটি শোনা মাত্রই রাগ উঠে যায় মাথায়। আমার সবার সাথে তুলনা করছে ও। কথাটি বলে ও চলে আসতে যাবে, তখনই ওর ডান হাত ধরে নিজের কাছে টেনে নিলাম। তারপর কিছু বোঝার আগেই ওর ঠোঁটে একটা কিস করে বললাম, এখন বল, সব ছেলেরা কি এটা পারবে? আমি তোকে ইচ্ছে করি কিস করতে চাইনি, কিন্তু রাগে হয়ে গেছে। এবার তুলনা কর অন্যদের সাথে, দেখি তোর তুলনা কেমন হয়। কুত্তা, তুই আমাকে কিস করলি? তোর কি মনে হয় আমি সব মেয়েদের মতো বেয়াদব ছেলে কোথাকার? আর যদি তুই যদি আমার সামনে আসিস তো তোর খবর আছে। আর এমনি যে বড় আব্বু, মেজো আব্বু আর সেজো আব্বুকে বলবো, তারা সবাইকে বলবো তুই আমার সাথে বাজে কাজ করেছিস। চর খেয়ে ইরিশাকে ছেড়ে দেই আর ইরিশা কথাগুলো বলে দৌড়ে নিচে চলে যায়। কয়েক মিনিট পরেই বাড়ির সবাই ছাদে চলে আসে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায় যে কিছু বুঝে ওঠার আগেই আম্মু এসে আমাকে পিটাতে থাকে। আমাকে এতটাই মারে যে আমি নাকি সেই দিন সারা রাত জ্ঞান হারিয়েছিলাম। পরের দিন যখন সকাল হয় তখন দেখি আমার সারা গায়ে ব্যথা ও পিটুনির দাগ। তুই এত বড় জঘন্য কাজটা করতে পারলি? আমি ভাবতেও পারিনি তুই আমার ছেলে হয়ে এভাবে ইরিশার সাথে খারাপ আচরণ করবি। ছি।
তোর জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হলো। এত খারাপ হয়ে গেছিস, তোর মুখ আমরা দেখতে চাই না। চলে যা তুই। এলাকাতেও ছড়িয়ে গেছে ঘটনা। কি বলে সমাজের মানুষ জানিস, যে বাড়িতে নিজেদের মেয়ের কোনো নিশ্চয়তা নেই, সেখানে অন্যদের বাড়ির মেয়ের কিভাবে আমাদের বাড়ির লোকদের কাছে নিশ্চয়তা পাবে? তোর বাবা যে এলাকায় বিচার আচার করে বেড়ায়, কথাগুলো শুনতে কি খারাপ লাগছে না? আমি তোকে আদর দিয়ে এত বড় বাদর বানানো কখনো ভাবিনি। চলে যা আবির। আমি কিছু বলিনি সেদিন, কেবল চুপচাপ বাড়ির সবার বকা খেয়েছি। ইরিশাও সামনে ছিল, লজ্জাতে আমি কারো দিকে তাকাতেও পারিনি। এভাবে তারপর ওই আম্মু আর আব্বু মিলে ঢাকাতে পাঠিয়ে দেয় ছোট্ট চাচুর বাসাতে। আসার আগে ইরিশার দিকে তাকিয়েছিলাম অনেকবার। ইরিশা আমার দিকে তাকিয়ে বিজয়ের হাসি এসেছিল। সেদিন ওই রাগ হয়ে যায়। মনে মনে বলেছিলাম আর আসবো না এখানে। 9 বছরের মধ্যে একদিনও আসিনি আমি গ্রামে। আম্মু আব্বু যে দেখা করে আসতো, তবে আমি আসতাম না রাগের কারণে। ওনারা নিয়ে আসতে চাইতো, কিন্তু আমি আসার কথা বললেই কথা এড়িয়ে যেতাম। যতবার আমাকে এখানে আনার চেষ্টা করেছে ততবারই আমি ওনাদের সামনেও আসিনি। ভাইয়া হলুদ দিলাম, হলুদ থেকে পালিয়ে কোথায় যাবা? এবার তো বাঁচতে পারবে না। কথাগুলো ভাবতে ভাবতে নিচে আসতেই দৌড়ে আসে সব কাজিনেরা। আমি কিছু বলার আগেই বোন আরিতা সহ জিসান, সিমরান, মাহিম সবগুলো আমার গায়ে হলুদ মাখিয়ে দেয়। মুখে গায়ে মাথায় ঠাস ঠাস করে হলুদ দিয়ে বানানো বল এসে পড়ে। আমি রাগে চিৎকার দিয়ে বললাম, ওই এটা কি করলি তোরা? ভাইয়া এসব ইরিশাপুর প্ল্যান, তোমাকে হলুদ লাগানোর। মুখে আরেকটু দিই ভাইয়া। থাপ্পড় চিনিস? যা ভাগ, অসহ্য। এসব ঢং আমার সহ্য হয় না একদম। ঈশা আপু আরও মাখতে বলছে, ভাইয়াকে ধরতো তোরা, আরও মাখিয়ে দিই, পালাতে না পারে। ঠিক, আমি মাহিম আর আরিত্রাপুর হাত ধরছি। জিসান, মাখাবি কিন্তু ভালো করে, কোনো জায়গায় বাদ যাবে না। ওই দেখ, এসবকে পুরো কথা শেষ করতে পারলাম না। আমার কিছু বোঝার আগেই মুখে কাঁচা হলুদের বন্যা বয়ে গেল। ভালো মতো হলুদ লাগিয়ে শয়তানগুলো সব দৌড়ে পালায়। চোখ বন্ধ করে কেবল হলুদ মাখা নিয়েছি। আমি হাবার মতো খালি দাঁড়িয়ে রইলাম। এখন ঘটনা এতটাই অবাক করার মতো যে দেখা ছাড়া কিছুই করার ছিল না আমার। বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে হা হা করে হাসতে থাকে। লজ্জায় দৌড়ে রুমে আসতে যাব, তখনই শুনি খুব জোরে খিলখিলে হাসির শব্দ। হাসির উৎসের দিকে তাকিয়ে দেখি ইরিশা সিঁড়িতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। ওর সেই হাসি যা আমার মাঝে শীতলতা এনে দেয়, তবে সেই শীতলতার মাঝে শুকনো কাঠের আগুন করে উপভোগ করার শক্তি আমার নেই। তাই চলে আসলাম সেখান থেকে। রাতে আর রুম থেকে বের হলাম না। রাগে বিরক্তিতে অসহ্য লাগে আমার, তবে ভিতরে থেকে একটা চিৎকার বেশ ভালোই শুনতে পেলাম। রুম থেকে বের হয়ে দূরে সিঁড়ির উপরে যেয়ে দাঁড়ালাম। একদল লোক আসছে। এতক্ষণে সব ধরনের মিউজিক কোলাহল থেমে গেছে। একদল লোকের মাঝে একটা লোক বলে উঠল, আয়াজ সাহেব টাকা নিয়ে বাড়ির দলিল জমা রেখেছিলেন। 3 বছর হলো আমার টাকা, কিন্তু পরিশোধ করলেন না। ছেলেদের বিয়ে তো বেশ ধুমধাম করে দিচ্ছেন, শুনলাম মেয়ের পরিবার নাকি বেশ টাকাওয়ালা। এই এমপি নাহিদের টাকা মেরে আপনি তো বাঁচতে পারবেন না। ওই লোকটার নাম তাহলে নাহিদ। উনি এভাবে কথাগুলো বললেন। তিনি এমপিও আছেন, কিন্তু আমার বাবা আর চাচার সাথে এভাবে কথা বলছে কেন? নাহিদ ভাই, আর একটু সময় দিন, আপনার টাকা আমরা পরিশোধ করব, একটু অপেক্ষা করুন। চুপ করেন, আপনার সবচেয়ে সুন্দর মেয়েটা যেন কে? ও সিমরান, ওই তোরা মেয়েটাকে তুলে নিয়ে যা। এমন করবেন না আপনি। বিয়ের সামনে এই সময় টাকা নিলে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে। ওই দাঁড়িয়ে কেন, মেয়েটাকে ধর, আর আমার টাকা জমা দিয়ে তবেই মেয়েকে নিয়ে যাবি। 2 দিন সময় দিলাম। নাহিদ কথাটা বলেই সিমরানকে নিয়ে চলে যায়। সিমরান চিৎকার করে, বাবা বাঁচাও। বললেও কিছু করার নেই। আনন্দের বাড়িতে শোকের ছায়া বেশ স্পষ্ট, কিন্তু সবাই চুপ করে আছে কেন? আরিতাকে ইশারায় ডাকলাম, সে আসলো। ওই লোকগুলো কারা রে? এমপি লোক। নাইদ হলো এমপি এই উপজেলার। উনি কিসের টাকা পান? বাবার চাচাদের অনেক বিজনেস খারাপ যাচ্ছিল, সবাই মিলে নাহিদের থেকে 20 কোটি টাকা লোন নেয়। 10 কোটি দিয়েছিল, তারপর সময় চেয়েছিল, বাড়ির দলিলও জমা দিয়েছিল, কিন্তু উনি প্রায় লেগেই টাকা চাইতে আসে। ও আচ্ছা। কিন্তু উনি প্রায় গেলেই টাকা চাইতে আসে।
বাবাদের কাছে এখন টাকা নেই। অনেক জমি বিক্রি করেছিল কিন্তু কাজ হয়নি। আচ্ছা যা তুই। আরিতা চলে যায়, আমি নিচে আসলাম। আকাশ চাচা কাঁদছে তার মেয়ের জন্য। আজিজ চাচা মানে জান্নাতের বাবা সবাইকে সামলাচ্ছেন। চলো আমরা পুলিশের কাছে যাই। পুলিশের কাছে গিয়ে লাভ হবে না, পুলিশ আরও খারাপ, নাহিদের লোক সবাই। তাহলে কি সিমরানকে বাঁচাবো না? আমি বাড়ি থেকে বের হলাম, ফোন বের করে অর্ককে ফোন দিলাম। স্যার এত রাতে? রানীনগর উপজেলার যে এমপি আছে ওর সব তথ্য আমার চাই, সব কিছু লাগবে আমার, ওর নাম্বার ওর লোকেশন লাগবে। ঠিক আছে স্যার, কোনো সমস্যা হয়েছে? এই থানার ওসির নাম্বার ডিটেলসেও লাগবে ফার্স্ট। আচ্ছা স্যার, 10 মিনিট সময় দিন। ফোন কেটে দিলাম, রাজের কাছে আসলাম। রাজের বিয়ে হতে যাচ্ছে চাচাতো ভাই সে। এসে বললাম, ভাইয়া তোমার বাইকটা একটু দিবা? কেন রে, বাড়িতে ঝামেলা আর তোর বাইক লাগবে? একটা বন্ধু আসবে তো ঢাকা থেকে, তাই একটু আনতে যাব। আচ্ছা নিয়ে যাবি। আমি বাড়ি থেকে বের হলাম, তারপর আমি রাজভাইয়ের গাড়ি নিয়ে বের হলাম। এমপির নাম্বার পাঠিয়ে দেয় অর্ক, সেই নাম্বারের লোকেশন প্রেস করে আমি সেখানে আসলাম। একটা বাড়িতে আটকে রেখেছে সিমরানকে। আমি এমপিকে কল দিলাম, এমপি রিসিভ করে বলে, কে বলেছে? এমপি সাহেব, আপনি যে বাড়ি থেকে মেয়েটাকে তুলে এনেছেন, আমি সেই বাড়ির ছেলে। টাকা এনেছো? এমপি আসে সিমরানকে নিয়ে। সিমরান দূরে দাঁড়িয়ে আছে। আমি তখনই বাইকে বসা, পকেট থেকে একটা চেক বই বের করে এমপির কাছে বাড়িয়ে দিলাম। এমপি চেক পেপারটা হাতে নিয়ে নেয়, সেদিকে তাকিয়ে থাকে। 20 কোটি টাকার চেক পেপার, সাইন করা আছে আবির নামে। চেক বইয়ের দিকে কিছু সময় তাকিয়ে থেকে এমপি আমার দিকে তাকালো। এত টাকা ব্যাংক থেকে উঠাতে পারবে? পারবেন। RX কোম্পানির নাম বলবেন। অবশ্য চেকটাতে সাইন করা নামটাই যথেষ্ট। টাকা পেয়েছেন? আমাদের বাড়ির মেয়েকে নিয়ে গেলাম। কিন্তু RX কোম্পানি তো দেশের প্রথম বিজনেস কোম্পানি। এটা এত বড় যে সবাই এই কোম্পানির সাথে বিজনেস পার্টনার হতে চায়। সেই কোম্পানির সাথে তোমার কি? টাকা পেয়েছেন, বোনকে নিয়ে গেলাম। সিমরান উঠে আয় বাইকে। আমার কথা শুনে সিমরান বাইকে উঠলো। আমি সেখান থেকে নিয়ে আসলাম। বাড়িতে এসে সিমরান বাইক থেকে নামলো। আমি সিমরানকে বললাম, শোনো, তোকে বাড়িতে কে নিয়েছে সেটা কাউকে বলবি না। জানতে চাইলে বলবি এমপি নিজেই ছেড়ে দিয়েছে, সে পরে টাকা চাইতে আসবে। ঠিক আছে ভাইয়া। সে চলে যায়। আমি দ্রুত বাইক থেকে নেমে ভিতরে চলে আসলাম। সিমরানকে দেখে সবাই দৌড়ে এসে জড়িয়ে ধরে, সবাই খুশি হয়ে যায়। সিমরানের বাবা আকাশ প্রশ্ন করলো, মা তুই এসেছিস? এমপি তোকে ছেড়ে দিয়েছে? ঠিক আছিস তো তুই? হ্যাঁ বাবা ঠিক আছে, এমপি বলেছে তোমাদের ভয় দেখানোর জন্য আমাকে তুলে নিয়ে যায়, কিন্তু আবার তারা রেগে গিয়েছে, ওরা আবার আসবে টাকা চাইতে, এই কথাটা বললো সিমরান। ওহ, ভিতরে যা মা, ভয় নেই তোর আর। সিমরান ভিতরে চলে যায়। আমি রাজভাইয়ের কাছে এসে চাবিটা দিয়ে দিই। জানতে চাই, কিরে তোর বন্ধু কই? আমি বললাম আজকে আসতে পারবে না বললো, তাই চলে এসেছি। আর কিছু বললাম না। ইরিশা সিমরানকে নিয়ে ব্যস্ত। আমি দ্রুত রুমে এসে শুয়ে পড়ি। স্বপ্ন দেখছি খুব বৃষ্টি হচ্ছে, আর আমি সেই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে ইরিশার হাত ধরে পেয়েছি। কি সুন্দর একটি দৃশ্য। কিন্তু ঠিক তখনই শুনলাম, ওই খরগোশের বাচ্চা খরগোশ, ওর তাড়াতাড়ি, আজ রাজভাইয়ের বিয়ে, আর ইনি পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওই বান্দর ওঠ। খরগোশ ডাক শুনে লাফিয়ে উঠলাম। দেখি বিছানার পাশে ইরিশা দাঁড়িয়ে আছে, আর ওর হাতে একটা বালতি। সেটা থেকেই ও আমার গায়ে পানি দিচ্ছে। ধুর, কালকে দরজাটাও আটকাইনি আমি এতক্ষণ। তার মানে আমি স্বপ্নে দেখছিলাম? ওটা স্বপ্ন না, সত্যি পানি পড়ছিল আমার গায়ে। রাগে গাল লাল হয়ে গেছে আমার মুখ। বুঝতে পারছি দু কথা শোনাতে যাব, তখনই গায়ে আবার পড়ল রঙের পানি। পুরো মাথা থেকে গড়িয়ে সারা গায়ে রং পড়তে শুরু করলো। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি ইরিশা সহ কাজিন শয়তানগুলো এই কাজ করেছে, আর এদের লিডার হলো ইরিশা। সবাই হাসতে হো হো করে, আর ইরিশা হাসতে হিহি করে। কিন্তু ও আমার দিকে তাকিয়ে হাসতে কেন? ইরিশার দৃষ্টি অনুসরণ করে আমিও তাকালাম। সে আমার প্যান্টের মানে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু সে ওখানে কেন দেখছে? তার মানে আমি কি নিচে কিছু পরিনি? হায় হায়, নিচের দিকে তাকিয়ে দেখি ছোট্ট একটি প্যান্ট পরে আছি, আর তা দেখে ইরিশা হাসছে।
ওই তোরা কি শুরু করছিস? বিরক্ত লাগছে আমার। ভাইয়া, এদিকে বাড়ির সবাই উঠে গেছে, জোরে জোরে মিউজিক বাজছে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। শর্ত তোরা তোরা এক একটা বিরক্তিকর। মিস্টার আয়েশা, বিয়ের সময় পার হচ্ছে, উঠবেন না? উঠুন। কতগুলো বাচ্চা ছাগলের মধ্যে একটা দামরা দাড়ি ছাগল যোগ হয়েছে, ফালতু। কি? আমি ধাড়ি ছাগল? তোকে আমি... ইরিশাকে সরিয়ে আমি ফ্রেশ হতে গেলাম, গোসল শেষ করলাম। আজই তাহলে রাজভাইয়ের বিয়ে। যাক বাবা, বাঁচলাম। আজ বিয়ে হলে কালই চলে যাব এখান থেকে। আমি কারো বিরক্তিকর পাত্র হতে চাই না। যার কাছে সবার প্রপোস্ট বড় হয় ভালোবাসার থেকে, তার থেকে দূরে থাকাই ভালো, আর পিছুটা না রাখাটাই সঠিক সিদ্ধান্ত। আর হয়তো এতদিনে তার বয়ফ্রেন্ড হয়ে গেছে, নতুবা বিয়েও ঠিকঠাক। রুমে এসে কী পরবো ভাবছি। একটা ডিপ ব্লু কালারের পাঞ্জাবি পরলাম, একটা দামি তার সাথে ওড়না নিলাম, সাদা পাজামা পরলাম, পায়ে ডিপ ব্লু কালারের লোফার পরে নিলাম, সাথে সেম কালারের ঘড়ি, চুলগুলো এলোমেলো করে চশমা পরে নিলাম। দরজার বাইরে থেকে মা এতক্ষণে 3 বার ডেকে গিয়েছে। কি রে আবির, বের হোস না কেন? সবাই তো রেডি হয়ে গেছে। ঘুম থেকে কেউ 12টার দিকে ওঠে? উফ, ঢাকা থেকে কি অলস হয়েছিস রে। মা আমার মান সম্মানটাকে জাস্ট খেয়ে দিচ্ছে সবার সামনে, তাই দ্রুত বললাম, রেডি হচ্ছে আম্মু। মা চলে যায়। আমি গায়ে আতর লাগিয়ে বের হলাম। বাড়ির উঠানে সবাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই সবাই হা হয়ে যায়। কি আজব ভাই, এভাবে দেখার কি আছে? আমি কি এলিয়েন নাকি? ইরিশার মা এগিয়ে আসে, কান টেনে বলে, চলে আসছে আমাদের মিস্টার অলস কুমার। তা জনাব, এই বয়সে এত ঘুম? কাজ টাজ কি ঢাকাতে করো না? এত বেলা কে ঘুমায়? মেজো ভাবি, এবার কিন্তু আবিরের পালা। বড় হয়েছে ছেলেটা, বিয়ে দিয়ে দাও। ইরিশার আম্মু লাগছে, ছাড়ো না কেন? আমি কি বাচ্চা? কান ছাড়ো রে। হ্যাঁ ভাবি, ঠিক বলছেন। তবে ইরিশাও তো এখনো বাকি আছে। বিয়ে কি তাকে দিবেন না? সময় হোক, সব কয়টাকে একসাথে বিয়ে দেব। বাট আবিরের বিয়েটা কবে হবে সে তো কিছুই করে না। ছোট চাচার আদর পেয়ে আরো আইলসা হয়ে গেল। সবাই একসাথে হাসতে থাকে। কানটা আমার লাল করে দিয়েছে। ধুর, ভালো লাগে না। দুপুর হব হব ভাব। সবাই যে যার মতো করে গাড়িতে উঠলো। আমি উঠতে যাব তখনই অর্কের ফোন। গাড়িতে ওঠার আগেই ফোন রিসিভ করলাম। স্যার, সব কিছু রেডি আছে, ওসিকে তুলে নিয়ে গেছি, আর যা বলেছেন সব কমপ্লিট। ঠিক আছে, কাজ শুরু করো। আমি ফোন কেটে দিলাম। জোরে একটা শ্বাস নিলাম আমি। সবাই চিৎকার করে ডাকতে থাকে আমাকে। দ্রুত একটা গাড়িতে উঠলাম। দুপুরের সময় রওনা দিলাম বরযাত্রী হয়ে বিয়ের অনুষ্ঠানে। আমি মাইক্রোবাসের সামনে বসলাম, আর পেছনে বসেছে ইরিশা, আরিতা, মাহিম, সিমরান, জিসান, আরও পিচিরা। হঠাৎ করে চোখ গেল ব্যাক গ্লাসের দিকে। ভুলে আমি ইরিশাদের গাড়িতেই উঠে গিয়েছি। গ্লাসের দিকে তাকিয়ে দেখি ইরিশা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি খেয়ালই করিনি ইরিশা আজ লেহেঙ্গা পরেছে। মনে হচ্ছে বিয়েটা ওর হচ্ছে। এত সাজগোজের কি দরকার? মেয়েদের এত ঢং দেখতে ভালোই লাগে না। আমি একটু ঘুরে তাকালাম। আমার তাকানো দেখে ইরিশা মুচকি হেসে চোখ সরিয়ে নিল। সারাটা রাস্তা ইরিশা আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কেন? সবটা সময়েই কেনর উত্তর খুঁজে চলেছি, কিন্তু পাইনি। পাকা রাস্তা পেরিয়ে গ্রামের রাস্তায় ঢুকলাম। চারপাশে কি ধুলো! গ্রামের রাস্তায় ঢুকতেই কতগুলো গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দেখা যায়। গাড়িগুলো অর্ধেকের বেশি রাস্তা দখল করে আছে। রাস্তার পাশে আবার পুকুরও আছে। যাত্রী সহ আমাদের গাড়ি গেলে নিশ্চিত গাড়ি পুকুরে পড়বে। এজন্য ড্রাইভার সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয়। চাচা বাবারা সবাই একসাথে হেঁটে যেতে থাকে। বড় চাচু বাবাকে বলে, ভাই দেখছিস এই গাড়িগুলো কত দামি? এগুলো কার গাড়ি জানিস? আর এক্স কোম্পানির গাড়ি। এগুলো ওদের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি। দেশের বাইরেও এগুলো বেশ চলছে। কিন্তু গাড়িগুলো এখানে কি করছে কি জানি। তবে আমাদের সিস্টেম ফ্যাক্টরি আর এক্স কোম্পানির সাথে পার্টনারশিপ করতে চেয়েছিল, কিন্তু কাজ হয়নি। কমপক্ষে আমাদের কোম্পানি 50 কোটি টাকার হিসেবে দেখাতে হবে, তবেই ওরা পার্টনারশিপে কাজ করবে। বিরাজ ব্যাপার। এই আরএক্স কোম্পানিটা হঠাৎ করে এত পপুলার হয়ে গেছে, এখনো সত্যিকারের মালিককে জানা যায়নি। ইস,
এই কোম্পানির সাথে যদি কাজ করতে পারতাম। সবাই সেই গাড়িগুলো কোম্পানি নিয়ে আলোচনা করছে। আমি চুপচাপ ওদের সবার আলোচনা শুনছি আর মুচকি হাসছি। পুকুরের রাস্তাটুকু পার হয়ে আমরা আবার গাড়িতে বসলাম। কিছু সময় পর আমরা কনের বাড়িতে চলে আসি। বাড়িটা তো বেশ সুন্দর। দোতলা বাড়িটাকে পুরো গাঁদা ফুল দিয়ে কভার করা হয়েছে, বেশ ভালোই লাগছে। সবাই গাড়ি থেকে নেমে মেইন গেটের কাছে আসলাম। আমার সব কাজিনেরা আগে। বর এসেছে চিৎকার কানে এলো। বিয়ের জন্য সাজানো সবাই সেই গেটের কাছে এসে জড়ো হলো। আমি অনেকটা পিছনে এসে দাঁড়ালাম। গেটের সামনে আসতে দেখি একদল মেয়েরা সামনে দাঁড়িয়ে গেট আটকে ধরেছে। লাল ফিতা ফুল দিয়ে একটা টেবিল সাজিয়ে রাখা, টেবিলে একটা পানির গ্লাস পানি দিয়ে ভর্তি, উল্টো করে রাখা। হঠাৎ ইরিশার দৃষ্টি তাকালাম, দেখি তখনও তাকিয়ে আছে আমার দিকে। তবে ইরিশাকে দেখতে গিয়ে চোখ পড়ে একটা ছেলের দিকে। দেখি ছেলেটা ইরিশাকে দেখছে। মুচকি হাসলাম আমি। তখনই চিকন গোছের বেশ সুন্দরী শ্যামলা বর্ণের একটা মেয়ে বলল, গেট সাজানো বকশিস দিতে হবে, না হলে ভিতরে প্রবেশ নিষেধ। মেয়েটার বেশ মায়াবী দৃষ্টি, শ্যামলা গায়ের রং। তবে সবচাইতে সুন্দর বিষয়টা হলো মেয়েটার মুখে তেমন সৌন্দর্যের প্রসাধনী লাগানো নেই, মানে মেকআপ তেমন নেই। শ্যামলা রঙের, তার উপরে চোখের ভ্রুতে ব্রুপেন দিয়ে আরেকটু কালো করেছে। উফ, যা লাগছে না মেয়েটাকে। মেয়েটা একটি সুন্দর লাল শাড়ি পরেছে। সবার মধ্যে থেকে সেই মেয়ে সামনে এগিয়ে সে কথাটি বলল। জামিল চাচা বলল, অবশ্যই বকশিস দেবো মা, কিন্তু কত টাকা চাচ্ছ তোমরা? 20,000 টাকা। কি 20,000 টাকা? আরে এত টাকা কেন? আমাদের বকশিস, না হলে বর তো দূর, বরযাত্রীও ঢুকবে না। আর শুধু টাকা দিলে হবে না, টেবিলের উপরের প্লেটে যে পানি ভর্তি উল্টো করে রাখা গ্লাস আছে সেটা সোজা করতে হবে। প্লেটে যদি পানি পড়ে তাহলে আরও 10,000 টাকা বাড়বে। আর যদি পানিটা না পড়ে গ্লাস তুলতে পারেন তবে 10,000 টাকা কম করে নেব। শর্ত হলো প্লেটটাকে ধরা যাবে না। প্লেটের উপরে যে মিষ্টি সাজানো সেটা যদি পড়ে তাহলে আর হবে না। এখন দেখেন কোনটা করবেন। যদি গ্লাস না তুলে 20,000 টাকা দিয়ে যেতে চান তাহলে বরের জন্য থাকবে মরিচের শরবত, সাথে বরের প্লেটের খাবারের পরিমাণ অর্ধেক। আর বিশেষ শর্ত হলো গ্লাসটা তুলবে বর, বরের কোনো ভাই হলেও চলবে না। মিস্টার বেআই সাহেব, কি কেউ আছে? মেয়েটি তো হেব্বি পাজি। এই মেয়ে সুন্দর দেখতে হলে কি হবে, বৌদিতে শেষে পাকা খ্যাকশিয়ালের মতো। কি জ্বালাতন রে সবাই পড়লো। তবে আমার কিন্তু বেশ মজা লাগছে। এতক্ষণে কেমন যেন সব পাঞ্চে পাঞ্চে মনে হচ্ছিল। আমার এখন গেমসটা ভালোই লাগছে। বেচারা রাজব্রো বিয়ে করতে সে ফেসে গিয়েছে। আমার এসবে ইন্টারেস্ট নেই, কিন্তু আমি মেয়েটাকে দেখছি, কি দারুণ চাহনি। যেন এক শুভ্র সাদা মেঘ এসে মনকে ভালো করে দিল। হঠাৎ মেয়েটা আমার দিকে তাকালো, আমি চোখ সরিয়ে নিলাম, মেয়েটাও চোখ সরিয়ে নিল। আমি আবার তাকালাম। মেয়েটা হয়তো বুঝতে পারছে কেউ একজন তাকে খুব ডিপলি দেখছে, সেজন্য আবার আমার দিকেই তাকায় মেয়েটা। ইস, বুকের ভিতরটা কেমন কেঁপে উঠলো আমার। দূর, কী সব অনুভূতি আমার। থাক, বললাম না। রাজব্রোকে ডেকে আনা হয়, কিন্তু বেচারা গ্লাস উঠাবে কি রুলস শুনেই ভয়ে চুপ হয়ে গেছে। শুনলাম গ্লাস তুলতে না পারলে তার উপরে ফোমের স্প্রে মারা হবে 5 মিনিট ধরে। বেচারা ভয়ে আর আগায় না। টাকা দিতেও হবে, আবার গ্লাসও তোলা লাগবে। ব্যাস, রাজব্রোকে আর কে দেখে। তিনি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে কাজিনরাও নাছরবান্দা, তারা এই বাধা জয় করেই যাবে। কোনো টাকা ছাড়াই তারা ভেতরে যাওয়ার মানসিক শারীরিক প্রস্তুতি নিয়ে নিল। খেলাটা বেশি জমেছে। তবে ভয়ে কেউ গ্লাস তুলতে যায় না, কারণ ফোমের স্প্রে কে সহ্য করবে। হঠাৎ মেয়েটা আমাকে ইশারা করে। ইশারাতে বলে, দাঁড়িয়ে কেন, আসুন। আমি চোখ সরিয়ে নিই। কাজিনরা এসে আমার পিছনে দাঁড়ায়। ওরা বলে, ভাইয়া তুমি ভরসা। ওদেরকে বললাম, শোন, গ্লাস যদি কেউ উঠাতেও পারে তবুও ওরা নির্যাতন করবে, তাই তোরা সবাই রেডি থাকবি। যখনই আমার গায়ে ফোমের স্প্রে ছুড়বে তোরাও শুরু করবি তাদের আগে। ওরা সবাই রাজি হয়। আমি এগিয়ে যাই সেদিকে। কাজিনদের বাদে বাকি সবাইকে টেবিলের কাছে রেখে সরে যেতে বলি। সবাই সরে যায়। মেয়েটি আমাকে দেখে টিটকারি মেরে বলে,
ওই ওই সাইড হয়ে যা সবাই, হিরো আসছে রে, হিরো আজকে আমাদের সাথে টেক্কা দেবে। ওই চুপ। তা মিস্টার, আপনার পরিচয়টা আগে দেন তো, এভাবে তো হবে না। আমি বরের ভাই, চাচাতো ভাই আবির হাসান নিলয়। আপনার পরিচয়? আমার পরিচয় জেনে আপনার কি? হুম হয়েছে, আমি আলিশা, বোনের বোন। আচ্ছা, একটা বড় গামছা এনে দিন। কেন? দিন, তারপর দেখতে পারবেন। আলিশা কাকে যেন গামছা আনতে বলে, গামছাটা আমার দিকে বাড়িয়ে দেয়। আমি গামছাটা ঠিক মতো হাতে রেখে দিই। তারপর মানিব্যাগ থেকে একটা আমেরিকান শক্ত ডলার বের করি। প্লেট থেকে মিষ্টি নিয়ে খেয়ে ফেললাম কয়েকটা। তারপর ফাঁকা করে দিয়ে গ্লাসের নিচে ডলারের নোটটা ঢুকিয়ে দিলাম। তারপর নোটটা গ্লাসের সাথে আটকে নিয়ে একেবারে হেঁচকা টান দিয়ে সোজা করলাম। কোনো পানি পড়লো না, সাথে সাথেই ফোমের স্প্রে শুরু হয়। আলিশারাও শুরু করে, আমার কাজিনরাও শুরু করে। আমি গামছা নিয়ে টেবিলের নিচে বসে পড়লাম। গামছা দিয়ে নিজেকে ঢেকে নিলাম। কয়েক মিনিট ধরে ফোমের স্প্রের বৃষ্টি চললো। তারপর বেশ কিছু সময় ফোমের স্প্রে চলে। তারপর সব স্বাভাবিক হয়। ওদের রুলস অনুসারে গ্লাস সরানো হয়, কিন্তু ওরা আবার 20,000 টাকা দাবি করে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি, তবে সবার থেকে দূরে সরে আসি আমি। ওরা টাকা ছাড়া এখন যেতেই দিবে না। আলিশার মুখে ফোম লেগে আছে, তবুও সে বেশি চিৎকার করে টাকা চেয়ে চলেছে। কিন্তু আমাদের বাড়ির লোকেরা এখন টাকা দিতেই চাচ্ছে না। এভাবে এক কথা দু কথায় বেশ জমিয়ে একচোট ঝগড়া লেগে গেল। আমাদের মুরব্বীরা সরে যে ভাইয়ার কিছু বন্ধু আর আমাদের কাজিনরা মিলে তর্ক ঠেলতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে শুনছি আর ইরিশার দিকে তাকাচ্ছি। অবাক হলাম, কারণ ইরিশা আজ অনেক চুপচাপ হয়ে আছে, কিন্তু ও তো এমন চুপ করে থাকা মেয়ে না। আর সেই ছেলেটাও দেখি ইরিশার ওপর থেকে চোখ সরাচ্ছেই না। তবে ওদিকের ঝামেলা শেষ হয় না। ধুর, 20,000 টাকা দেয়া বড় কথা না, কিন্তু এরা এত নিবে কেন? কোনো কিছুতেই ছেলে পক্ষরা পারছে না মেয়েদের সাথে। শেষে বিরক্ত হয়ে আমি আবার সামনে গিয়ে বললাম, কি সমস্যা আপনাদের? দেখতে পাচ্ছেন না, কানা নাকি? আব্বু, 20,000 টাকাই তো দাও। আর ভাইয়াকে এখানে বিয়ে দিবে না, কারণ 20,000 টাকার জন্য মনে হয় এরা বিয়ে দিচ্ছে। তারা যা যা বলেছে সব তো করেছি আমরা, তারপরও কেন এমন করছে? টাকার জন্য কি বিয়ে হচ্ছে? তাহলে টাকাটা দিয়ে দাও, ভাইয়াকে বাড়িতে নিয়ে চলো, যেন মনে হচ্ছে কন্যাকে আমরা টাকা দিয়ে কিনতে এসেছি। দরদাম হচ্ছে নাকি? আজব কথাগুলো আমি বেশ জোরে বললাম। বিয়ে বাড়িতে নিশ্চুপতার ছায়া পড়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবার দিকে একবার করে তাকালাম। সামনে দাঁড়িয়ে থাকা আলিশার নামের মেয়েটির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এখনই একজন মুরব্বী লোক জোরে হেঁটে এসে আমাদের সামনে দাঁড়িয়ে বলল, এসব কি বলো বাবা? বিয়ের দিনে কি কেউ বর নিয়ে চলে যায়? তো আমরা বিয়ে করতেই তো এসেছি, তাই না? কিন্তু আপনারা তো মনে হয় সেটা চান না, কম্প্রোমাইজ করছেন না। যা যা বলছেন সবটাই তো মেনে নিয়েছি। এসব দেখে মনে হচ্ছে যেন কোনো শপিংয়ের দোকানে এসেছি। একদর লেখা, পছন্দ হলে বলে দাম চাচ্ছেন 20,000 টাকা, কমাবেনও না, আবার ছাড়বেনও না। সরি বাবা, আসো তোমরা ভিতরে আসো। ওরাও তো বাচ্চা, তাই বোঝেনি। আর টাকা দিয়ে কেন কিনতে এসেছো? হা হা হা। আসো ভিতরে আসো, বিয়ে বাড়ির এটাই মজা। তোমরা এখনকার পোলাপানেরা বুঝবে না। না, আমরা তো এখন ভিতরে আসবো না, গেট সাজানোর টাকা সবটাই দিব, তারপর যাব। আমি পাঞ্জাবির পকেটে হাত দিলাম। আমার চেক বইটা আছে। পকেট থেকে চেক বই বের করে সেখানে 20,000 টাকা লিখে সাইন করে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বললাম, এই নিন গেট সাজানোর টাকা, আর পারলে সাইড হন। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এটা তেমনই হলো মিস পেতনিদের দল। কথাটা বলে সেখান থেকে চলে গেলাম। ওরা সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে বিজয়ের একটা হাসি দিলাম। এখন কেমন লাগে আসছে আমার সাথে ভাব নিতে? ওরা তো জানে না আমি কতটা মিসকা পাজি। থাক, নিজের প্রশংসা নিজে না করি। আমরা ওদের সাথে আরও বেশি কথা বললাম না, সোজা ভিতরে চলে আসলাম। সবাই যে যার মতো যেখানে ইচ্ছে বসে গেল। আমি প্যান্ডেলের এক কর্নারে বসতেই সেই মেয়েটি এসে সামনে দাঁড়ালো। সেটা সেই মেয়েটা যে বিয়েবাড়ির গেটে দাঁড়িয়ে টাকা চেয়েছিল, মানে আলিশা আসছে। আলিশা আমার দিকে তাকাতেই বললাম,
আরে টাকা বলি যে, এখানে কি খাবার পরিবেশন কি মেয়েদের দিয়ে করাচ্ছেন? এই আপনি কে বলেন তো, মানে বরের কাজিন হয়ে খুব ভাব। আমি কে সেটা জানতে হবে নাকি? কেন ঘটকালি হবেন নাকি আমার জন্য? নাম ঠিকানা জানতে চাচ্ছেন বুঝি? আচ্ছা পরে পাঠিয়ে দেব, একটা পত্র লিখে সব পাঠিয়ে দেব। আপনি না একটা বান্দর, সব প্ল্যান মাঠে নষ্ট করে দিলেন। আসলে টাকা নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। ইচ্ছে ছিল বরযাত্রী মানে আপনাদের বাইরে রোদের ভিতরে দাঁড় করিয়ে রাখবো 3-4 ঘন্টা, কিন্তু সেটা আর হলো না। আপনি না একটা খরগোশ, বুনো হাঁস, বান্দর, সব কিছু আপনি ঘেটে দিলেন। বরকে একটু চালাবো তা না হলে দূর, আপনি একটা শয়তান মার্কা ছেলে। কথাগুলো বলেই মেয়েটি তার মুখটা জোরে ঘোংরালো। মেয়েটার লম্বা কালো চুল আমার চোখে এসে লাগলো। আমি বলে চোখে হাত দিতেই উনি আবার ঘুরে আমার দিকে তাকালেন। আলিশার এত বড় চুল, একটু মাথা ঘোরাতেই চুলগুলো হুড়মুড় করে আমার মুখের ওপর এসে পড়েছে। উফ, চোখে লেগেছে। আলিশা হস্তদন্ত হয়ে আমার দিকে ঘুরে বলে, কি হলো মিস্টার, এমন করলেন কেন? আপনার চুল লেগেছে আমার চোখে। এত বড় চুল কেন আপনার? এত বড় চুল খুলে রেখেছেন, জানেন না ছেলেরা প্রেমে পড়ে চুলের ওপর? এভাবে চুল খুলে রাখলে যে ছেলে দেখবে তারাই তো ক্রাশ খাবে। ও মা, এটা জানতাম না তো, ছেলেরা চুলের প্রেমে পড়ে বুঝি। হ্যাঁ পরে। যাই হোক, কই দেখি তো কই লাগছে। ইস, চোখ লাল হয়ে গেল রে। চোখ লাল কিসে? পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে? এই ফাজলামি করছো কেন? সরি, কই দেখি, ফু দিয়ে দেই। আরে সরেন তো, দেখতে দেন আমাকে। না না, কোনো দরকার নেই। বিয়ে বাড়িতে বেআইনদের বিশ্বাস করতে নেই। কেন? যদি চোখ লাল কিসে দেখার সময় ঠোঁটে চুমো, কথাটি বলার আগে উনি আমার চোখের উপর থেকে হাতটা সরিয়ে দেয়। এরপর ওনার চিকন হাত দিয়ে আমার চোখ ধরে ফু দিতে লাগলো। নিঃশ্বাসে আমি মেয়েটার গা থেকে মেলি গন্ধ পেতে থাকি। হঠাৎ যেন কেঁপে উঠলাম। এর আগে ইরিশা ছাড়া আমি কখনো কোনো মেয়ের এতটা কাছে যাইনি। আমার ভাবনাগুলো যেন এক স্পর্শে বিশালতার ধারণা করা শুরু করে দিয়েছে। প্রথমে চোখ জ্বলছিল, কিন্তু মেয়েটার স্পর্শে আর আস্তে আস্তে ফু দেওয়ার কারণে একটু পরেই ঠিক হয়ে গেছে। মেয়েটার থেকে নিজেকে ছাড়ানোর দরকার, না হলে আমার কল্পনাগুলো বেশি ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আমি বললাম, হয়ে গেছে মিচ। আইলিশা নাম আমার, কর্নার খালাতো বোন। ও, আমি তো আগেই পরিচয় দিলাম, তবুও বলি বরের চাচাতো ভাই আমি। আপনার নামটা অনেক সুন্দর। তা তখন যেন কি বলেছিলেন? কখন? এই যে এত লম্বা চুল ছেলেরা প্রেমে পড়ে যায়, মানে কি? মানে কিছু না, বুঝবেন না আপনি এসব। ও খুব ভালো, এখন থাকেন, বাই। কথাটি বলেই আলিশা মেয়েটি চলে গেল। আমি মুচকি হাসলাম। কিছুটা দূরে যে আলিশা পিছনে ঘুরে তাকিয়ে হাসলো। তখনই কাজিনগুলো এসে বলল, ভাইয়া কি ব্যাপার? হাসাহাসি হচ্ছে দেখছি। তা ভাইয়া এত হাসির কি হলো? কই হাসছি? তোদের কি কোনো কাজ নেই? যা ভাগ, আমার উপরে নজর রাখছিস নাকি? জিসান, তোদের ভাইয়া না খুব মস্তিতে আছে, বিরক্ত করিস না। দেখলি না দুইজন কি হাসিটাই না দিল? বলি হলো, দেখো ভাইয়া, ভাবি বানিয়ে ফেলো না আবার। আমরা কিন্তু ভাবি ঠিক করে রাখছি। বলা তো যায় না রিতা, দেখলি না উনি কত হাসি হাসি মুখে কথা বলল, চোখ ধরে ফু দিয়ে দিল। দূর থেকে মনে হয়েছিল যেন কিস করছে। তোর ভাইয়া তো সেটা আবার খুব পারে, দেখ চুমো দিয়েছে কিনা। আমি হাবার মতো ওদের কথা শুনছি। ইরিশা যে পিন্স মেরে কথাটা বলল সেটা ঠিকই বুঝতে পারছি, কিন্তু এভাবে কথা বলার মানে কি একটা জিনিস বুঝতে পারছি না। ইরিশা এখানে আসার আগে হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ রেগে গেল কেন সেটাই তো বুঝতে পারছি না। আর বুঝেই বা আমার কি আসে যায়, আর আমি যা করি তার কি? ওর এত রিয়্যাক্ট করার কি আছে? সরল প্রশ্ন ছড়ে দিলাম ইরিশার দিকে। কিরে ইরিশা, রেগে আছিস নাকি? কেন রাখবো? আমি কি রাগ করতে পারি? যা তো আলিশের কাছে যা, তোর চোখে কিছু পড়লেই তার কাছে যাবি, পিড়িতে দেখলে গা চলে। ওকে, যাচ্ছি। এমনিতেও সে ছাড়া এমন করে কে আর কেউ নেয়নি, সবাই তো শুধু তাচ্ছিল্য মজা নিয়েছে। ও তাই নাকি? দেখাই হলো না তোদের, কেয়ারিং উপাধি দিয়েও দিয়েছিস। যা তোর সামনে থেকে।
ওর কাছেই যা। মানুষের সাথে কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ইরিশা কথাটা বলেই সেখান থেকে উঠে দাঁড়ালো। সে চলে যায়। আলিশা কিছুটা দূরেই দাঁড়িয়েছিল। আমি পিছনে যেয়ে দাঁড়ালাম। ওর বান্ধবীরাও ছিল সেখানে। পেছনে দাঁড়াতেই আলিশার এক বান্ধবী বলল, দেখো চোখওয়ালা এসেছে। আলিশা আবারও ঘুরতেই ওর চুল আমার অন্য চোখে এসে লাগে। আমি আউচ বলে উঠি। আমি বারণ করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে সে শাড়ি আঁচল পেঁচিয়ে ফু দিয়ে গরম ভাব নিয়ে আমার চোখে লাগাতে শুরু করে। কিছু সময় পর চোখ ঠিক হয়ে যায়। উফ, কি কেয়ার! আমি ঘুরে ইরিশার দিকে তাকালাম। ইরিশাকে দেখিয়ে দেখিয়ে আলিশার সাথে কথা বললাম অনেকটা সময় নিয়ে। ইরিশা রাগে ফুঁসতে থাকে। আমার বেশ মজাই লাগছে। তার মানে ইরিশা কি আমাকে ভালোবাসে? না না, এটা তো কখনোই সম্ভব না। আমি তার কাছে ছোট লোক ছেলে, খ্যাত বাজে ছেলে, যোগ্যতাহীন আমি। কতগুলো গাড়ি আসলো বিয়ের অনুষ্ঠানে। খাবার খেতে বসছে সবাই। হঠাৎ গাড়ির শব্দে দরজার দিকে তাকালাম। এমপি এসেছে। এই এমপি এখানে কেন? বাপ চাচাদের চেহারার দিকে তাকালাম। ওনাদের চেহারা স্পষ্ট ফুটে উঠেছে। এই লোকটা এখানেও চলে এসেছে। আল্লাহ, মান সম্মান একটু বাঁচাও। এমপি ভিতরে প্রবেশ করলো। এমপিকে দেখেই বাবা এগিয়ে যাবে, তার আগেই কনের বাবা এগিয়ে আসে। এমপিকে সদরে গ্রহণ করে। এমপি সোজা এসে বসে আমাদের সাথে। আমার দিকে তাকিয়ে বলে, স্যার কেমন আছেন? বাড়ির সবাই অবাক হয়। বাবা ওনার কানের কাছে মুখ এনে বলে, আপনি এখানে দেখুন, এটা বিয়ে বাড়ি। এখানে অন্তত টাকার কথা বলবেন না প্লিজ। কিসের টাকা? কিসের টাকা মানে? টাকা পান আপনি? বলেন কিসের টাকা? জি না, টাকা চাইতে আসেনি। আমি কোনো টাকা পাই না। টাকা লাগবে না, টাকা পেয়েছি আমি। মানে টাকা পেয়েছেন? কে দিল? আরে এত কথা কেন? পরে না হয় কথা বলবেন, এখন খাবার খান। আমি গিয়ে সবাইকে থামালাম। এমপিকে ইশারায় কিছু না বলতে জানিয়ে দিলাম। তিনি আমার টেবিলে এসে বসলেন। সবাই বেশ আরামে বিয়ের খাবার খায়। বিয়ের অনুষ্ঠান শেষ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এমপিও চলে যায় সেখান থেকে। বাড়ির সবাই ভাবছে এমপিটাকে টাকা কে দিয়েছে? সে এত ভদ্রভাবে কথা কেন বলল? কিন্তু কেউ এসবের উত্তর খুঁজে পায় না। সবাই যে যার মতো চলে আসার প্রস্তুতি নিল। আলিশার সাথে আমার আর দেখা হয়নি। দেখা করার প্রয়োজনও মনে করিনি, কারণ ইরিশাকে রাগানোর জন্য অতটুকু সময় আলিশার সাথে আলাপচারিতার ছিল। এরপর নিজেই কোলাহল থেকে আলাদা থেকেছি। ইরিশাকে বোঝালাম আমি তার কাছে যোগ্যতাহীন হলেও অন্যের কাছে পছন্দের কেউ। সব কাজ শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কাজিন সহ আমি আবার সেই একই গাড়িতে উঠলাম। তবে এইবার শয়তানগুলো প্ল্যান করে আমার ইরিশার পাশে বসিয়ে দিল আমায়। আমি না পারছি নড়তে, না পারছি কিছু বলতে। যখন রাস্তার ঝাঁকিতে নড়ে উঠেছি তখনই দুজনের গায়ে স্পর্শ লাগছে। আর সেই স্পর্শে আমি কেমন কেঁপে উঠছি। দূর, অসহ্য লাগছে। একটা সময় এই মেয়েটার জন্য কত পাগল ছিলাম। তার সাথে আঠার মতো লেগে থাকতাম। ওর সব কাজে দৌড়ে করে দিতাম। ইরিশা ডাকলে যা কিছু হোক ছুটে যেতাম। অথচ সে অপমান করেছিল আমাকে আর আমার ভালোবাসার অনুভূতিকে। এখন সেই মেয়ের পাশে বসে তার স্পর্শে আমার কেমন যেন হচ্ছে, ভালো লাগছে না কিছুই। পুরোটা রাস্তা চুপচাপ ছিলাম। ইরিশা একবারও আমার দিকে তাকায়নি, আমিও তাকাইনি। কোনো কথা বলেনিও, আমিও কিছুই বলিনি। এমনি কথা বলতে ভয় লাগে ওর সাথে। আম্মুকে যদি কিছু উল্টাপাল্টা বলে দেয়, আবার যদি অপমান করে চলে যেতে হয়, সব মিলিয়ে কথা বলতে ইচ্ছা করে না। আমি চাই না আমার জন্য মা বাবার সম্মান নষ্ট হোক। যদি কথা বললি হয়তো সে আমার মাকে কিছু উল্টাপাল্টা বলে, তো খবর আছে আমার আবার। তাই যতটুকু সম্ভব ইরিশার থেকে দূরত্ব রেখেই চলাই ভালো। বাড়িতে যখন আসলাম তখন রাত 10টা বাজে। কন্যার সাথে কে এসেছে জানি না। আমি গাড়ি থেকে নেমেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়ি। সারাদিন বেশ ক্লান্ত ছিলাম, তার উপর গরমও পড়েছিল বেশ। এখন পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই বালিশে হেলান দিয়ে শুয়ে পড়তেই একটু চোখ লেগে আসে। কতক্ষণ হেলান দিয়ে ঘুমাইছি জানি না। বাইরে থেকে অনেক জোরে চিল্লানির শব্দ কানে আসতেই কেঁপে উঠলাম আমি। চোখ মেলে তাকাতেই নিজেকে নিজের রুমে দেখলাম। বাইরে উঠান থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। হাত ঘড়ির দিকে তাকালাম, 12টা বাজে গেছে প্রায়। এখনও খিদে লাগেনি আমার। বিছানা ছেড়ে উঠলাম। এত চিৎকার কিসের জন্য? কারা করে? কেন করে এরা? যদিও বিয়েবাড়ি মানেই তো বিশাল মজলিস,
আড্ডা, মিউজিকে ভরপুর থাকবেই। আমি গায়ে মেরুন কালারের শার্ট, ভেতরে সাদা টি শার্ট পরলাম, কালো প্যান্ট পরে নিলাম, আবার ওয়াশরুমে গেলাম। চোখ মুখে পানি দিয়ে চুলগুলো ঠিক করছি, তখনই শুনতে পেলাম, ভাইয়া বাইরে চলো, একসাথে সবাই আড্ডা দিব, গান গান খেলবে অক্ষর দিয়ে। কে আরিতা? না, যাব না আমি, ভালো লাগছে না, তোরা খেল। যদি না যাও তো আম্মুকে বলবো তুমি আলিশের সাথে টাঙ্কি মারছিলে, আর সেটা বিচার দিয়েছে ঈর্ষা আপুর কাছে। তারপর দুজনে গিয়ে তোমার নামে মায়ের কাছে কি কি বলবো বুঝতেই পারছো। ওই তুই বোন না শাকচুন্নি বলতো, বলেছি না ভালো লাগছে না, যা তো। চুপ খরগোশ, সরি ঈর্ষা, বাবির থেকে শিখেছি, চলো এখন। কি বললি? থাপড়িয়ে তোর দাঁতগুলো ফেলবো, বুঝলি? যা সামনে থেকে। আম্মুকে ডাকবো, আর আসার সময় গিটারটা নিয়ে আসবে, না আসলে কিন্তু আম্মুকে পাঠাবো। কিছু বললাম না, সে চলে যায়। তারপর আরিতা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আমি জোরে একটা শ্বাস নিলাম। ও, নিজের মাকে খুব মানি আমি, ভয়ও পাই বলা যেতে পারে, তবে এটা রেসপেক্ট টাইপ ভয়। তাই আর দেরি করলাম না, রুমের কোণা থেকে গিটারের ব্যাগ কাঁধে নিয়ে বাইরে আসলাম। অনেক বছর পর এই গিটারটা ধরেছি, এটা রাজ ভাইয়া কিনে দিয়েছিল ছোটোবেলাতে। গিটারটা ব্যাগ থেকে বের করে নিয়ে বাইরে আসলাম। সবাই বাড়ি উঠানে বসে অক্ষর দিয়ে গান গান খেলতেছে, মাঝখানে কাঠ জ্বালিয়ে আগুন করা, সবাই গোল হয়ে বসে আছে। আরেকটা মেয়েকে নতুন মনে হচ্ছে, আরে এটা তো আলিশা, সে এখানে আছে দেখছি, ভাবির সাথে এসেছে হয়তো। চোখ গেল ইরিশার দিকে, ইরিশার পাশে তাকালাম, চোখ আটকে গেল আমার। দেখি আসিফও বসে আছে সেখানে। আমাকে দেখা মাত্রই সে বলল, কেমন আছিস আবির? আছি, তুই? ভালো। তা দেখা করিস নাই কেন? আজ বিয়েতেও দেখা করিস নাই একেবারও। তোকে কয়েকবার দেখেছিলাম, তুই তো নতুন বিয়ের সাথে ছিলি তো ব্যস্ত, হয়তো এই জন্য শুনিসনি। আসলে আমি একটু। ওনার কি আর দেখার সময় আছে? কত বেশি মানুষ উনি। সবাই চুপ থাকেন, মেয়েরা প্রথম গান শুরু করবে, আর লাস্টের অক্ষর দিয়ে আপনাদের মানে ছেলেদের গান গাইতে হবে, যারা পারবে না তার হারবে। হয়ে যাক আজ লড়াই, তবে আবির ভাইয়া কিন্তু গানের সাথে গিটার বাজাবে। হ্যাঁ, সবাই যে যার মতো গান গাইতে লাগলো। একটু একটু করে ইরিশা দুইটা গাইলো। ওর গানের কণ্ঠটা যে এত সুন্দর আমি জানতাম না। সে কবে গান গাওয়া শুরু করছে কে জানে, আজই প্রথম ওর কণ্ঠে গান শুনলাম। আলিশাও কম যায় না, সেও বেশ গান গেয়েছে। মাঝখান থেকে আমি এখনো মুখ দিয়ে ঠু শব্দ করিনি। ইরিশা আর আলিশার বেশ মিষ্টি গলা, সবাই গান গাইলো, আমি বাকি এখনো, কারণ আমি গিটার বাজাতে পারলেও গান পারি না, লিরিক্স উল্টাপাল্টা হয়ে যায়, আমার সুর দিতেও পারি না। খেলা এখানেই শেষ, কারণ অনেক রাত হয়েছে, সবাই ঘুমাতে চলো। তবে আবির ভাইয়া কিন্তু গান বলেনি এখনো। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া এখনো গান বলেনি। আবির ভাইয়া এখনই গান বল দ্রুত। আমি গান পারি না আপু। না, আমরা গান শুনবো। গান না, কবিতা আবৃত্তি করে বলতে হবে আবির ভাইয়াকে। যেহেতু গান শুনেছি সবার থেকে, এবার একটু ব্যতিক্রম হোক, কি বলো সবাই? ইয়েস, কবিতা কবিতা কবিতা। সবাই একসাথে বলতে লাগলো। আলিশাও দেখি ওদের সাথে তাল মেলাতে থাকে। আমি ইরিশার দিকে তাকালাম, দেখি আমার দিকে তাকিয়ে আছে ও। আমি এতক্ষণে ওকে দেখছিলাম, তবে তা লুকিয়ে লুকিয়ে। আসিফ ও ইরিশাকে দেখেছে বারবার। ওরা কি এখনো সম্পর্কে আছে? কি হলো বলো? পারি না রে ভাই কিছু। চুপ, কবিতা ছাড়া কিছু শুনতে চায় না, বলতেই হবে তোমার। বললেই হবে, না হলে তোকে ছাড়ছি না। একটু বলেন না, আমিও শুনি। সবাই অনুরোধ করছে বলে কি আপনার ভাব নিচ্ছেন? বলেন। ওকে ওকে বলছি। একটু পর নীরব হয়ে ইরিশার দিকে তাকালাম। আরিতা আমার পাশে থাকায় কানে কানে আমাকে বলল, এত তাকাস না ভাইয়া, ভাবি তো উড়ে যাচ্ছে না। আমি ওর দিকে না তাকিয়ে আস্তে গলায় ঝাড়ি দিয়ে বললাম, চুপ কর বান্দরনি। আলিশার কথায় রাজি হয়েছি বলে ইরিশা আমাকে দিয়ে আমার দিকে জেলাসি দৃষ্টিতে তাকালো। সবাই চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি বলবো আমি বুঝতে পারছি না। কবিতা তো জীবনেও লিখিনি, এসব প্রেম কবি সাহিত্যিকদের কাজ। কি যে করি, তবুও নীরবতা ভেঙে বললাম, কবিতা না,
এটা। তবে আমার কাছে মানুষটার জন্য কিছু অব্যক্তি আছে যা জমিয়ে একদিন লিখে রেখেছিলাম। সেরকম কোনো মানুষ জীবনে আসেনি, তাই আর তাকে বলা হয়নি। এখন বলি? অবশ্যই। আচ্ছা বলছি। আমি গিটারে টুংটুং আওয়াজ তুললাম, তারপর মাথা নিচু করে ধীর গলায় বলা শুরু করলাম। আজকাল তুমি খুব অপ্রতিরোধ্য হয়ে যাচ্ছ, কিছুতেই তোমাকে আমি প্রতিহত করতে পারছি না। আমার মগজের প্রতিটা কোণায় তোমার অগাধ যাতায়াত, 24 ঘন্টায় 36 রকম কাজে বারবার তুমি এসে গোল বাঁধিয়ে ফেলছো। আমার মনমোহনে আমার ভাবনার অবিচ্ছিন্ন ছন্ন হয়ে ছন্দহীন করে তুলছ আমায়। আমি সেখান হতে পালাবো বলে মনস্থির করেছি। তুমি আমাকে তোমার কথার চাতুর্যে বেঁধে কিছুতেই আমায় পালাতে দিতে চাইবে না জানি, কিন্তু পণ্ডিত আয়োজনে একটি গান আছে, শুনেছ কি? যত পাহারাই দাও না মন পালাবেই। আমি জানি আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, এটাও জানি আমি তোমাকে আমার পরে পাবো না। তাই মনস্থির করেছি তোমাকে নিয়ে পালাবো বলে। যাবে তুমি আমার সাথে সৌন্দর্যের দেবী আফ্রোদিতির রাজ্যে? প্রথম কথাগুলো নিচের দিকে তাকিয়ে বললেও শেষের কথাগুলো ইরিশার দিকে তাকিয়ে বললাম। এটা নিশ্চিত যে কথাগুলো ইরিশাকে বলেছি, মানে ইরিশায় প্রপোজ করলাম ইরিশাকে। কথার সাথে পরিবেশটাকে মানিয়ে কথার ছন্দ অনুযায়ী টুং টুং করে স্লো মোশনে গিটার বাজিয়ে গিয়েছি। শেষ হতেই সবাই হাততালি দিল, শুধু ইরিশা বাদে। বাপ্পা, আমার ভাইটা দেখি ঢাকা থেকে বেশ রোমান্টিক হয়ে গেছে। দেখতে হবে না কার দুলা ভাই? ওই থামবি তোরা, থাপড়িয়ে দাঁতগুলো ফেলে দিব বিয়াদবেরা সব। তোরা থাক, আমি ভিতরে গেলাম। আমাদের কথোপকথনে ইরিশা চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকালাম। বাড়ির মধ্যে ঢোকার আগে ইরিশা একবার পেছনে ফিরে তাকালো, আমিও তাকালাম। তখনই ইরিশা মুচকি একটা হাসি দিল। ওর হাসির কারণ বুঝলাম না, জোরে একটা শ্বাস নিলাম আমি। ভাইয়া, এত তাকাস না বুঝলি, ভাবি তো আর উড়ে যাচ্ছে না। আর তুমি যে কথাগুলো ওকেই বলেছ তা বেশ বুঝতে পারছি। ছেমরেই, তখন থেকে একই কথা বলে যাচ্ছিস। ওই কিসের ভাবি রে? না, বলবো না। আম্মু মানা করে দিয়েছি তোমাকে কিছু না বলতে। মানে কি? আমাকে বল, কিছু তো একটা আছে তোদের মাঝে। বেশি বক বক না করে রুমে যাও, আমরাও যাচ্ছি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই চলে গেল। আমি হাবার মতো খালি চেয়ে চেয়ে দেখছি কি যে হচ্ছে, কিছুই মাথায় আসছে না। সব কিছু কেমন গোলমেল লাগছে। এখানে আসতেই ইরিশা নিজ থেকে কথা বলা, কপট রাগ দেখানো, অন্য মেয়েদের সাথে কথা বা তাকালে রাগ করে গাল ফোলানো, আবার কাজিনরা তাকে ভাবি বলা, এসবের মানে কি কিছুই মাথায় আসছে না আমার। ইরিশা কখনো আমাকে ভালোবাসবে না, আর না কখনো সে আমাকে গ্রহণ করবে। আমি তার কাছে আদৌ 8-10টা ছেলের মতোই খারাপ। মিস্টার আবির সাহেব। চমকে উঠলাম, পেছনে তাকিয়ে দেখি আলিশা এসেছে। আমি সোজা হয়ে বসলাম। আকাশে বিরাট বড় চাঁদ। আলিশা আমার সামনে তুলে এসে বসলো, মুচকি হাসলো আমার দিকে তাকিয়ে। আগুনের হলুদ রঙা শিখাতে আলিশাকে বেশ ভালোই লাগছে। কপালে ছোট্ট একটা কালো টিপ, গায়ে কালো রঙা শাড়ি। আগুনের আলোতে ওর গায়ের ফর্সা রং একদম যেন টুকটুক করছে। সাথে সাদা দাঁতের হাসির বর্ণনা না হয় নাই বা দিলাম। আলিশাকে বললাম, কিছু বলবেন? আপনি অনেক কম কথা বলেন। আমার নিঃসঙ্গতা যে বড্ড প্রিয়, একাকিত্ব আমার ভালো লাগে। আমারও পছন্দ। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ পারি। ধন্যবাদ। সে চলে যায়। আমি চুপচাপ বসে থাকি। আগুনটা নিভো নিভো করছে। জ্যোৎস্না রাত। আমি তখনও সেখানে বসে আছি, গিটার হাতে টুংটাং শব্দ করে গাইতে লাগলাম। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যেন পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যেন পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। গানটা আস্তে করে গাইছিলাম, ঠিক তখনই শুনলাম, মিথ্যুক কেন তুমি? কথাটা শুনে লাফিয়ে উঠলাম।
অমনোযোগী হলে বাইরে থেকে শব্দ আসলে লাফিয়ে উঠতেই হবে। আমিও তেমনি লাফ দিয়ে উঠে পিছনে তাকালাম, দেখি ইরিশা দাঁড়িয়ে। আমি দ্রুত বললাম, কি ব্যাপার, তুমি এখানে? আগে বলো, মিথ্যা কেন বলেছো? কিসের মিথ্যা? কখন বললাম? তুমি তো একটু আগেই বললে যে গান গাইতে পারো না, তাহলে এখন কেন গাইছো? ও এমনি। আমি আর বেশি কিছু বললাম না। পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখনই মনটা কেঁপে উঠল, কারণ এতক্ষণ পর খেয়াল করেছি ইরিশাকে আমাকে তুমি করে বলেছে, আর আমিও তাকে তুমি করে বলে ফেলেছি। কিন্তু সেটা কি করে সম্ভব? পেছনে ঘুরে তাকাতে দেখি জান্নাত মুচকি হাসছে। তার মানে আমি যা ভাবছি সেও কি তাহলে একই কথা ভাবছে? তবে আসল কথা হলো, আমি না হয় ঘোরের মধ্যে পরে তুমি বলেছি, কিন্তু ইরিশা তো এসেই তুমি করে বলা শুরু করে দিয়েছে। তাহলে কি কোনো প্ল্যান আছে? আমি দৌড়ে রুমে চলে আসলাম। ইরিশার ছলনাতে আর পড়তে চাই না। হয়তো এখন ভালো বিহেভ করছে, পরে ঠিক ওই আম্মুকে দিয়ে মার খাওয়াবে, পরে আবার সাথে ইরিশার থাপ্পড় ফ্রি। সো আমি কালোই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাই ওঠ, আমু ডাকছে। আমি ঘুম ঘুম চোখে তাকালাম, দেখি আরিতা দাঁড়িয়ে আছে। আজকেও রুমের দরজা আটকায়নি। আমি ঘুমানোর ভঙ্গিতে বললাম, কি হয়েছে রে? তুই কি রে, এতক্ষণ থেকে ডাকছি, ওঠার নাম নেই? রাত জেগে কি চুরি করতে বের হইছস বলতো? ওই শর্ত শাকচুন্নি সামনে থেকে। আম্মু কেন ডাকছে? উঠে দাঁড়িয়ে বললাম আমি। জানি না, মনে হয় কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। কিছু বললাম না। খানিকক্ষণ পর ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম, দেখি ইরিশা সহ সবাই সেখানে বসে আছে। কি ব্যাপার, বাবাজি এত সময় ধরে কেউ ঘুমায়? আমি অবাক হয়ে ইরিশার বাবার দিকে তাকালাম, কারণ ইরিশার বাবা এই কথাটি বলেছেন। উনি মুচকি একটা হাসি দিয়ে খাবার খাওয়াতে মনোযোগ দিল। আমি ঠায় দাঁড়িয়ে আছি। উনি আজ প্রথম আমাকে বাবাজি বলে সম্বোধন করলো, তাই অবাক না হয়ে পারলাম না। তবে সেটা আসল ব্যাপার না। আসল ব্যাপারটা হলো তিনি কেন আমাকে এতটা আদর করে ডাকলো। বিষয়টা রহস্য, তাই মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছে। কারণ 7 বছর আগে ওনার মেয়েকে প্রপোজ করার দায়ে উনি প্রথমে আমাকে দু কথা বাজেভাবে শুনিয়ে দিয়েছিল। তার ফলশ্রুতিতে আম্মু এসে ঠাস করে চর বসিয়ে দিয়ে ঢাকাতে পাঠিয়ে দেয়। আর আজ কি না। আবির, তোকে কি খাওয়ার জন্য ইনভাইট কার্ড দিয়ে বসাতে হবে নাকি? কেন আম্মু? এই বাদর ছেলে, তোকে সেই কখন থেকে বলছি খেয়ে নিতে, আর তুই কি না এখানে দাঁড়িয়ে কী সব ভাবছিস? আচ্ছা খাচ্ছি তো। চুপচাপ খেতে বসলাম। তবে এ বাড়িতে আসার পর অনেক কিছু পরিবর্তন চোখ পড়েছে। বেশি পরিবর্তন হয়েছে কথাবার্তাতে। সবাই কেমন যেন আমাকে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে। হয়তো অনেক দিন বাদে এসেছি সেজন্যে। আম্মু, আমি আজ চলে যাব। খেতে খেতে আম্মুর দিকে তাকিয়ে কথাটি বললাম। সবাই যেন খাওয়া বন্ধ করে দিল। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে আবার বললাম, আজ বিকালে বের হবো আম্মু, তাহলে ঢাকায় পৌঁছে বেশ ঘুম দেওয়া যাবে। তোকে ঢাকাতে যেতে কে বলেছে? না বলনি, তবুও কাজ আছে না, আর তাছাড়া ভালো লাগছে না। চুপ বেয়াদব, কিসের কাজ তোর? কত বছর পর বাসায় এসেছিস, বলছিস আবার ভালো লাগছে না, তাই না? থাপিয়ে তোর দাঁত ফেলে দিব। আম্মু, আমার এখানে সত্যি থাকতে ভালো লাগছে না। কথাটি রিসার দিকে তাকিয়ে বললাম আর চোখে। দেখিও আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মনে মনে কেমন যেন হয়ে যাচ্ছি। তখনই আম্মু বলল, আমি যেদিন বলবো সেই দিন যাবে, আর কিছু শুনতে চাই না। খেয়ে যা, ইচ্ছে কর বুঝলি। আর তোর বাবা চাচারা তোকে ডাকছিল। কি আর বলবো, বাড়ি থেকে বল আম্মুকেই ভয় পাই, তাই তিনি যা হুকুম করবেন তাই মানতে হবে। অগত্যা খাওয়া শেষ করে বাইরে বের হলাম। বাইরে আসতেই বাবা ডাক দিল, আবির এদিকে আসো। ঘুরে তাকালাম। বাবা ডেকেছ আমাকে? এগিয়ে গেলাম সেদিকে। উনি আমাকে বসতে বলল। ওনার সবাই বাড়ি উঠানে গাছের নিচে বসে আছে ওনারা। আমি বসতে বললেন, RX কোম্পানিটা কার? তুমি কি করো? ওখানে তোমার কি কাজ? ওখানে আমি কাজ করি, ওখানকার ম্যানেজার আমি। ও আচ্ছা, ঠিক আছে। আমি চলে আসলাম। ওই বেটা এমপি সব বাবাদের বলে দিয়েছে। যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু না বলাই ভালো। বাইরে আসলাম। বাইরে বের হয়ে দেখি জিসানের সাইকেল দাঁড় করানো। জিসানকে ডাকলাম, তোর সাইকেলটা দে তো, গ্রামটা একটু ঘুরে আসি। দিবি তো নাকি? কি যে বলো দুলা ভাই, তোমাকে দিব না তো কাকে দিব? যাও নিয়ে যাও। জিসান, মার খাবি। দুলাভাই মানে কি?
তা তো ঠিক জানি না দুলাভাই মানে কি, তবে আপুর বর তো শালার মানে আমার দুলাভাই তো হয়, তাই না? উফ, এই তোরা না বেশি বকিস। আমাকে কেন দুলাভাই ডাকতেছিস? ফাজল ছেলে কোথাকার। যা বাবা, দুলাভাইকে কি খালু বলে ডাকবো নাকি? ওই যা তো এখান থেকে, শয়তান কোথাকার। কথাটা শেষ করাতেই সামনে তাকালাম, দেখি ইরিশা দাঁড়িয়ে। আমি ওর দিকে তাকাতেই দেখি আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি একটা হাসি দিলাম। ও বলল, কোথায় যাচ্ছ? আবারও সেই তুমি সম্বোধন। না, এর মধ্যে কোনো রহস্য আছে, তবে সেটা ঠিক কি তা বুঝতে পারছি না আমি। কি হলো বলছো না যে? কথা বলা কি বারণ? না, বাইরে যাচ্ছি। তুই কোথা থেকে আসলি? আমার মুখে তুই করে শুনেই ঈশা কেমন করে আবার তাকালো। আমি মনে মনে কেমন যেন খুশি হলাম। কেন জানি না ঈশাকে পাত্তা দিতে ইচ্ছে করছে না। আমি পাশ কাটিয়ে চলে আসব, তখনই সে বলল, আমাকে নিয়ে যাবি ঘুরতে? আসিফ তো আছে, তোকে সাইকেলে নিয়ে ঘুরতে ও বেশ পাবে মনে হয়। আমার মতো ছেলের সাইকেলের পিছনে বসবি, এটা আমার কি সৌভাগ্য। কিন্তু দেখ, আমি না তোকে নিতে পারবো না, এত যদি পরে আবার কিছু হয়ে যায়। কথাটা বলে ওর দিকে তাকালাম, তারপর আমি ইরিশার দিকে তাকালাম। কথাটি বলে আর দাঁড়ালাম না, সোজা জোরে সাইকেলের প্যাডেল চেপে এক টানে বেরিয়ে পড়লাম। মনে মনে কেমন হাসি খুশি লাগছে, যদিও ইরিশাকে কষ্ট দিতে আমারও খারাপ লাগছে, তবু কেমন যেন একটা স্বস্তি অনুভব করছি। ইরিশাকে এখন কেমন যেন মনে হয়, কিন্তু তবু ভয় করে, না জানি তার সাথে কি করে বসে আবার সে বিচার না দেয়। বিকেলে ছাদে বসে আছি। 4 তলা বিল্ডিংয়ের ছাদে উঠলে দূরের প্রাকৃতিক বেশ ভালোভাবেই দেখতে পাওয়া যায়। নির্মল বাতাস, পাখিদের ডাক, গোধূলির রোদ পরিবেশটাকে কেমন যেন আরও সৌন্দর্যময় করে তুলেছে। এমন সময় গিটার বাজিয়ে গান না গাইলে কেমন লাগছে। গিটারটি আমার সাথে আছে, তাই বসে না থেকে গিটার বাজিয়ে গাইতে লাগলাম। তোমার হাতটা যখন ধরেছি, মনকে কথা দিয়েছি, ছাড়ব না হাত মরণ কালেও তোমায় বুকে রেখেছি। ও আমি একটি গানও লিখেছি, সেই গানে সুর বেঁধেছি, সেই সুরে ভাসিয়ে তোমার মনের দখল নিয়েছি। ও প্রেম প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে এসে? ও প্রেম প্রেম হয়ে গেল রে, আর বাধা দেবে কে এসে? ও প্রেম প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে এসে? ঢাকাতে পড়াশোনার পাশাপাশি কি গানও গাওয়া হতো? আমি আবারও লাফিয়ে উঠলাম, কারণ এবারও বাইরে প্রকৃতির সাথে আমি অমনোযোগী। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি রিশা। আমি ওকে দেখা মাত্রই সামনে তাকালাম। কি হলো, কথা বলা কি নিষেধ? নিষেধ কেন হবে, তবে ভয় করে। কিসের ভয়? আমি কি পেতে নাকি যে ঘাড় মটকাবো? কত ছেলে আমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে, আর তুই কথাই বলিস না। মনে মনে একটা লাস্যময় হাসি দিলাম। আমার হাসির অর্থ আমিও জানি না, তবে মনে পড়ল সেই পুরনো কথাগুলো, যার মাঝে একটি কথা ছিল, আমার জন্য কত ছেলে পাগল, আর তোর মতো একটা ছেলের সাথে প্রেম করব আমি? এত তাড়াতাড়ি কি লাইফে এনজয় করা ছেড়ে দেব? কথাটি বুকে আবারও ব্যথা দিয়ে উঠল, কারণ আজকেও সেই একই কথার প্রতিধ্বনি, তবে আজকের কথার অর্থটা অন্যরকম। আগে আমি কথা বলতাম দেখে সে কথা বলতো না, আর এখন বলছি না দেখে সেই বলছে। আবির, একটা কথা বলবো? বল। আমার জন্য এখানে এতদিন আছিস তাই না? আরে না, তা কেন হবে? জানি আমি, আর আজকেও তুই সেটার জন্য এখান থেকে চলে যাচ্ছিস তাই না? আরে না না, এরকম কিছুই না। আসলে ছোট চাচুর ব্যবসা দেখতে হচ্ছে, তার উপর নিজের জব আছে আর এক্স কোম্পানিতে, সব মিলিয়ে তো যেতেই হবে। মিথ্যেটাও ঠিকভাবে বলা শিখিস না এখনো। ছোট চাচুকে মেজো আম্মু কল দিয়ে জিজ্ঞাসা করেই নিয়েছে, কোনো ব্যস্ততা নেই তোর, আর তিনিও কদিন পর এখানে আসবেন। মিথ্যাটা বলে ধরা পড়ে গেলাম, কিন্তু কি আর করার, আমাকে যে যেতেই হবে। এখানে থাকা যাবে না। এখানে থাকলে আমি আবার ইরিশার প্রতি ভালোবাসায় আসক্ত হব,
আর সেটা কখনোই সম্ভব না, কারণ আমি বা আমার ভালোবাসা তার কাছে সব ছেলেদের মতোই 5 টাকায় সস্তা ঝালমুড়ির মতো। আর শুধু থেকে সেই ভালোবাসার বস্তু নিয়ে আবারও অপমান হতে পারবো না। আবির, একটা প্রশ্ন করব। কর। আমাকে কি এখনো ভালোবাসিস? আমার মনে একটা ধপ করে শব্দ হলো বলে মনে হলো আমার। আমি জানি না এর উত্তর কি দেব। কিছু সময় ইরিশার দিকে তাকিয়ে থাকলাম, তারপর বসা থেকে কিছু না বলে গিটার হাতে জোরে হেঁটে যেতে আসতে লাগলাম। তখনই ইরিশা পেছন থেকে সেই হাসি হেসে বলল, আশিকের সাথে আমি কথা বলি না দরকার ছাড়া আবির, আর ওর সাথে সাইকেলেও ঘুরি না, শুধু শুধু উল্টাপাল্টা ভাবিস। আমি পাত্তা দিলাম না, সোজা রুমে চলে আসলাম। খুব কাঁদতে ইচ্ছে করছে। ছোট থেকে যাকে ভালোবাসলাম সে থাকতেই আজ দূরে। আজও যে আমি তাকে ভালোবাসি, আজও যে আমি তাকে আমার মনের 4 দেয়ালে বন্দি করে রেখেছি। সব কিছু আমি আর প্রকাশ করতে চাই না। যে যেমন সে সেভাবেই থাকুক। ওঠ, বেলা করে ঘুমাস কেন? আম্মু, তুমিও ডাকতে আসলে এত সকালে? তোর ভাইয়া বাড়ি থেকে লোকজন এসেছে। কেন? কেন মানে কি? বউ ভাতে আসবে, যা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, খেতে দিব, না হলে আর সময় পাবো না। আচ্ছা যাও, আসছি। আম্মু চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে গেলাম। দেখি সবাই যে যার মতো ব্যস্ত, খালি ইরিশা খাবার টেবিলে বসে আছে। আব্বাব দেখে মনে হচ্ছে সে আমার জন্যই বসে আছে। কিরে, তুই বসে আছিস যে? এখন খেয়ে উদ্ধার করুন। মেজো আম্মু আমাকেই বসিয়ে দিয়ে গেল আপনার কাজে। আপনার সেবায় আমি নিয়োজিত। ও, বাট আমার সেবা লাগবে না। চুপ। আমি আর কি করব, বসলাম চেয়ারে, আমি খাচ্ছি আর ইরিশা আমার খাওয়া দেখছে আর চোখে তাকাচ্ছে ওর দিকে, কিন্তু সে আমার দিকে তাকিয়ে আছে। তখনই সে বলল, আবির, কাউকে ভালোবাসিস? কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। বাসি তো। কাকে? আমার আম্মুকে ভালোবাসি। ফাজিল ছেলে কোথাকার, যা সর সামনে থেকে। তুই বসে আছিস, আমি না। গেলাম, যা। খাওয়া শেষ করতেই শুনলাম ভাই আর শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভালোই বেজে গিয়েছে, 12টা প্রায়। এত দ্রুত কে আসে? তবে আমার পালাতে হবে। কোলাহল থেকে বাঁচতে ছাদে চলে গেলাম। ছাদের সাথে লাগোয়া একটি কৃষ্ণচূড়া গাছ আছে, যদিও ছোট এখনো, এত বড় বাড়ির ছাদ অবধি আসেনি, তবুও গাছটা বেশ ভালো লাগে দেখতে। কি মেয়ে চেক ভালো? কথাটি শুনে আমি পেছনে তাকালাম। দেখি বিয়েতে যার সাথে কথা বলেছিলাম সেই টাকাওয়ালি, মানে আলিশা, তো আমাকে দেখে বয় বলে ডাকছে কেন? কি ব্যাপার, আবির মিয়া কথা বলছেন না যে? আরে টাকাওয়ালি যে, কেমন আছেন? আমি টাকাওয়ালি, আলিশা নাম আমার, ভুলে গেছেন নাকি? জানি, ভুলিনি। তা ছাদে এই অসময়ে কি করছেন? আমার বাড়ির মানুষের আপ্যায়ন করলেন না যে? কথা বলতে বলতে আমার পাশে এসে দাঁড়ালো আলিশা। তখনই শুনতে পাই সিঁড়িতে কেউ হেঁটে এদিকে আসছে। শব্দটা আরো জোরে, কাছে আসতে দেখি ইরিশা এসেছে। আমার আর আলিশাকে দেখা মাত্রই কেমন করে দৃষ্টি দিল আমার দিকে। মনে মনে একটা আনন্দ পেলাম আবারও, তাই আমি আলিশার আরো কাছে সরে যেতে দাঁড়ালাম। আলিশা বলল, আপনাদের গ্রামটা অনেক সুন্দর। ঘুরবেন? আচ্ছা, বিকেলে আপনাকে সাইকেলে বসিয়ে গ্রাম ঘোরাবো, কেমন? সত্যি? ও, আপনি কত ভালো। জানেন, আপনার কথা মনে পড়েছে এই কদিন, তখনই মনে হচ্ছে আপনার নাম্বারটা থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা পরে নিন। আর আমারও মনে পড়েছে আপনার কথা। কথাগুলো ইরিশার দিকে তাকিয়ে জোরে জোরেই বললাম। সে রাগে গজগজ করছে, গাল দুটো লাল হয়ে গেছে। যাক, প্ল্যানটা কাজে দিল। ইরিশা বুঝুক যে সে একা সব ছেলেদের মধ্যমণি না। আমার কাছে সে একসময় অনেক বিশাল কিছু ছিল, কিন্তু এখন আর নেই। ইরিশা তাকিয়ে আছে। এইটা সেই স্বাদ। আজ যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানে দাঁড়িয়ে 8-9 বছর আগে ইরিশা আমাকে অপমান করছিল ভালোবাসা নিয়ে। তাকে সত্যি সেই সময় অনেক ভালোবেসেছিলাম, কিন্তু আমাকে অপমান করে। আমি ইরিশাকে শুনিয়ে শুনিয়ে আলিশাকে বললাম, আপনি কি জানেন আপনার চুলগুলো আসলে অনেক সুন্দর। মজার ব্যাপার কি জানেন, আমার আপনার কথাও মনে পড়েছিল। কেন পড়েছিল? তার কারণ খুঁজতে যে চোখের সামনে আপনার খোলা চুল আমার চোখে
ফু দেওয়া এসবই বাসছিল। আপনি অনেক কেয়ারিং।